অধ্যত্বের চরম সীমা লঙ্ঘন করে ইসরায়েল যখন ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায়, তখনই ইরান জানিয়ে দেওয়া হয় এবার গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, একটি তেল এবং গ্যাস রিফাইনারিকেও ছাড় দেওয়া হবে না। আর যখন এই হাড় হিম করা হুমকি দিল ইরান যে আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধু আরব রাষ্ট্রগুলোকে এবার আমরা হামলা করব, কোনোভাবেই আর কাউকে রিয়াত করা হবে না, ক্ষমা করা হবে না, তাতে গোটা পৃথিবীতে তেলের দাম, গ্যাসের দাম যে হুড়মুড়িয়ে বাড়বে, আকাশ ছোঁয়া ক্রাইসিস হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি মাঠে নেমে তখন ইরানকে শান্ত করার চেষ্টা করলেন। তখন জানালেন ইসরায়েল যে ইরানের গ্যাস ফিল্ডে হামলা করবে এই বিষয়ে আমি কিচ্ছু জানতাম না, আগামীতে ইসরায়েল আর কোনোভাবেই ইরানের গ্যাস বা তেল ফিল্ডে আক্রমণ করবে না, আমি কথা দিচ্ছি ইরান যেন কোনো হামলা না চালায়। এই ভ্যাম্পায়ার পিশাচ রাষ্ট্রপতি ইরানকে সান্ত্বনা দিচ্ছে যে আর ইরানের গ্যাস ও তেল ফিল্ডে হামলা করবে না ইসরায়েল। তিনি জানতেন না বলে এই ঘটনা ঘটে গেছে, আর তিনি জানতেন না বলেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে, তিনি জানতেন না বলেই আলী লারিজানির মৃত্যু হয়েছে। ইরান সেই কথা বিশ্বাস করবে। সুতরাং এক রাতেই ইরান দেখিয়ে দিয়েছে তার সামরিক শক্তি কি ভয়ঙ্কর। কেবলমাত্র গোটা মধ্যপ্রাচ্যে যাতে শান্তি বজায় থাকে, শান্তি ফিরে আসে, এই কথা মাথায় রেখে ইরান এখনো পর্যন্ত সীমিত আক্রমণ চালিয়েছিল প্রতিবেশী রাষ্ট্রে। এবার সমস্ত বাঁধ ভেঙে গেছে। গতকাল থেকে ইরান লাগাতার মধ্যপ্রাচ্যের আমেরিকা, ইউরোপকে তেল এবং গ্যাস সরবরাহ করে এবং আমেরিকার মালিকানা আছে এমন সমস্ত গ্যাস এবং তেল ফিল্ডে ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে গোটা পৃথিবীতে এই মুহূর্তে ত্রাস সৃষ্টি করছে ইরান। পৃথিবীর সমস্ত শেয়ার মার্কেটে আজ সারাদিন এবং আজ রাত ধরে চলবে রক্তপ্লাবন, বিনিয়োগকারীদের টাকা জল হচ্ছে এবং সারা পৃথিবীতে আগামী কয়েক বছর ধরে জ্বালানির তীব্র সংকট শুরু হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর ইরান যে হামলা চালিয়েছে সেই মার খেয়ে এই সমস্ত মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আমেরিকার বন্ধু গিরগিটি রাষ্ট্ররা এবার ইরানকে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করেছে আরব বাদশারা একত্রিত হয়ে। দেখুন আরব বাদশারা কি বলছে। আজ যখন ইরান সারাদিন ধরে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের একাধিক তেল এবং গ্যাস ফিল্ডে মারাত্মক হামলা চালাচ্ছে, সেই সময়ে মধ্যপ্রাচ্য এবং কিছু মুসলিম রাষ্ট্রের মেকি নেতারা একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। যে জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে, আর এটি পোস্ট করেছে কাতারের বিদেশ মন্ত্রক। দেখুন তারা কি বলছে। তারা ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপাচ্ছে, অথচ ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করে যে আন্তর্জাতিক আইন ভেঙেছে, এই রিজিওনাল ওয়ারের জন্য দায়ী যে ইসরায়েল, দায়ী যে আমেরিকা, সেই কথা বলার সাহস পর্যন্ত নেই। তারা ছত্রে ছত্রে ইরানকে দায়ী করেছে এই যুদ্ধের জন্য, অথচ আসল অপরাধী ইসরায়েলকে তারা একটি কথা বলার সাহস পায়নি। লিখছে ইরানিয়ান ডেলিভারেট অ্যাটাকস উইথ ব্যালিস্টিক মিসাইলস এন্ড ড্রোনস which targeted residential areas। ইরানের স্বেচ্ছা আক্রমণ আরব দেশের জনগণের বাড়ি ঘর, ইনক্লুডিং ওয়াইল ফ্যাসিলিটিস, ডিস্যালিনেশন প্লান্টস, অর্থাৎ তেল পরিকাঠামো এবং নোনা পানিকে মিঠা পানিতে পরিণত করার যে সমস্ত কেন্দ্র, সেগুলোতে আক্রমণ করছে ইরান। তাই তীব্র নিন্দা প্রকাশ করছে এই মুসলিম এবং আরব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে। এয়ারপোর্টস এন্ড ডিপ্লোম্যাটিক সেন্টার্স, অর্থাৎ যেখানে আমেরিকা এবং ইসরায়েলের ঘুঘুর বাসা, যেখানে মুসলিম বিশ্বের বিরুদ্ধে চক্রান্ত করে ইসরায়েল রাষ্ট্র ওই আরবের মাটিতে বসে সেই ডিপ্লোম্যাটিক সেন্টারে আক্রমণ করছে ইরান, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আরব বিশ্বের রাষ্ট্রনায়করা একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে। এটাই হচ্ছে তাদের জয়েন্ট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে ইরানকে স্মরণ করানো হয়েছে সাম্প্রতিক জাতিসংঘে ইরানের বিরুদ্ধে 1817 নম্বর রেজুলেশন পাশ করা হয়েছে, যে রেজুলেশনে আমেরিকা এবং ইংল্যান্ড বা ফ্রান্স এরা একত্রে দাবি জানিয়েছিল ইরানকে অবিলম্বে সমস্ত আক্রমণ বন্ধ করতে হবে প্রতিবেশী রাষ্ট্র কিংবা আমেরিকান সেনা ছাউনিতে। এই হাস্যকর দাবি জানিয়েছিল জাতিসংঘের রেজুলেশন নাম্বার 1817। সেই রেজুলেশনকে সামনে নিয়ে আরব রাষ্ট্রগুলো এখন ইরানকে নীতিবাক্য পাঠ করাচ্ছে যে ওই রেজুলেশন মানা উচিত ইরানের।
অথচ তারা একটিবারের জন্য বলার ক্ষমতা রাখেনি যে আমেরিকা এবং ইসরায়েল তারা আগ্রাসন বন্ধ করুক। ইরানের সাধারণ নাগরিককে যে বর্বরচিত কায়দায় খুন করে চলেছে ইসরায়েল এবং আমেরিকা, যেভাবে স্কুলের ছাত্রীদের খুন করলো, যেভাবে ইরানের প্রথম সারির নেতৃত্বকে ইসরায়েল ধারাবাহিকভাবে খুন করছে, তার বিরুদ্ধে একটি কথা বলার সাহস পায়নি এই মোহাম্মদ বিন সালমানরা, কাতারের আল থানি কিংবা নির্লজ্জ মিশরের শাসক আল সিসি। এরা আজকে ইরানকে শিক্ষা দিতে এসেছে। অথচ আজারবাইজানের ভণ্ড শাসক, এমনকি তুরস্কের এরদোয়ান, যারা নেতানিয়াহুর সঙ্গে নিত্যদিন ব্যবসা করে, তারা ইসরায়েলের বিরুদ্ধে স্টেটমেন্ট না দিতে পারে আজ বলছে ইরানের বিরুদ্ধে। তারা দাবি জানাচ্ছে ইরানকে যে স্ট্রেট অফ হরমুজ অবিলম্বে খুলে দিতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। অর্থ কি দাঁড়ায়? অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের মুখের কথা এই আরব বিশ্বের নায়করা আজকে বলছে। কখন? এমনকি যখন তাদের অয়েল ফিল্ডকে এবং গ্যাস ফিল্ডকে ইরান হামলা চালাচ্ছে, তখনও তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই। তারা আজও জায়নবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, আরবের মাটিতে জায়নবাদকে শক্তিশালী করার চেষ্টা করছে এই সমস্ত আরব রাষ্ট্রের নেতারা, রাজারা, বাদশারা। আর ইরান সেখানে আরবের মাটি থেকে জায়নবাদকে উপড়ে ফেলার জন্য তারা আপসহীন যুদ্ধ চালাচ্ছে। যখন তাদের দেশের নেতারা শহীদ হয়ে যাচ্ছেন, তারপরেও ইরান কিন্তু থেমে যায়নি, তার শক্তি ফুরিয়ে যায়নি। ইরান যখন লড়াই করছে পশ্চিমী শক্তির বিরুদ্ধে, তখন এই আরব রাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে বরং আমেরিকার কাছে আত্মসমর্পণ করে ইরানের বিরুদ্ধে কথা বলছে জয়েন্ট স্টেটমেন্টে। এতে আব্বাস আরাগচি কিছুক্ষণ আগেই, জাস্ট 1 ঘন্টা আগে, তিনি টুইট করে জানিয়েছেন, আওয়ার রেসপন্স টু ইসরায়েলস অ্যাটাক, ইসরায়েলের আক্রমণের প্রত্যুত্তর হিসেবে আমরা on our infrastructure employed fraction of our power, আমাদের পরিকাঠামোর উপরে হামলা করার পরিবর্তে আমাদের যে শক্তি আছে তার আংশিক আমরা প্রদর্শন করেছি এখনো পর্যন্ত। কি কারণ? কারণ একটাই, the only reason for restraint was respect for requested de-escalation। এই মধ্যপ্রাচ্যে যাতে শান্তি ফিরে আসে, যুদ্ধ যাতে বন্ধ হয়, সেই রিকোয়েস্ট করা হয়েছিল আমাদেরকে। সেই রিকোয়েস্টের প্রতি সম্মান রেখে আমরা আমাদের শক্তির আংশিক প্রদর্শন করেছিলাম মাত্র। কিন্তু এবার আমরা কোনো নিয়ন্ত্রণ মানব না। যদি আমাদের দেশকে আক্রমণ করা হয়, আমরা ছেড়ে কথা বলবো না। আর যুদ্ধ তখনই শেষ হবে, আমাদের দেশের নাগরিক পরিকাঠামোকে যে ধ্বংস করেছে আমেরিকা, ইসরায়েল, তার যোগ্য ক্ষতিপূরণ না দিলে যুদ্ধ চলবে, জানিয়েছে আব্বাস আরাগচি। Any end to this war must address damage to our civilian sites। নাগরিক যে ক্ষতি হয়েছে আমাদের দেশে, তার ক্ষতিপূরণ না দিলে তারা যুদ্ধ থামাবে না বলেই আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আরব বিশ্বের 10টি গুরুত্বপূর্ণ গ্যাস এবং তেল ফিল্ডে আক্রমণ করেছে ইরান বদলা হিসেবে। ইরানের দক্ষিণ পার্স যে গ্যাস ভান্ডার, যে গ্যাস ভান্ডার থেকে গোটা ইরান দেশের সমস্ত জ্বালানির যোগান মিলত, সেই গ্যাস ফিল্ড যখন ইসরায়েল আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আরব দুনিয়ার কোনো রাষ্ট্র প্রতিবাদ জানায়নি, একমাত্র কাতার মিনমিন করে প্রতিবাদ করেছিল। কিন্তু যখন ইরান বদলা নিচ্ছে, তখন আরব রাষ্ট্রগুলো একত্রিত হওয়ার একটা মেকি চেষ্টা করছে। চলুন আমরা দেখে নিই আজ আরব বাদশারা কেন হাই করছে, তাদের কি ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। ক্ষতির একটু খতিয়ান আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই যেটা আক্রমণ হচ্ছে পার্ল জিটিএল ফ্যাসিলিটি। কাতারের পার্ল জিটিএল ফ্যাসিলিটি, এটি অন্যতম প্রধান কেন্দ্র কাতারের হৃৎপিণ্ড অর্থনৈতিক দিক থেকে। কারণ এখান থেকে কাতার প্রতি বছর শত বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত, কারণ পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস থেকে তরল জ্বালানি পরিণত করার কেন্দ্র। আর এখান থেকেই আমেরিকা এবং ইউরোপ তাদের যে জেট প্লেন, সেই প্লেনের জ্বালানি এখান থেকে সংগ্রহ হতো। তাই আমেরিকা এবং ইউরোপকে জেটের জ্বালানি ইরান দিতে চায় না, যাতে আগামী দিনে আমেরিকা এবং ইউরোপ জ্বালানি সংকটে ভোগে, তাদের জন্য চরম শিক্ষা হয়। তার জন্য এই জিটিএল সেন্টারে আক্রমণ চালিয়েছে। পার্ল জিটিএল এ প্রতিদিন 1.6 বিলিয়ন কিউবিক ফিট গ্যাসকে তরলে পরিণত করা হয়। আর প্রতিদিন এখান থেকে 1,40,000 ব্যারেল তরল জ্বালানি আমেরিকা এবং ইউরোপের বাজারে বিক্রি হতো। কাতারের পার্ল জিটিএল সেন্টারে ইরান হামলা করে গুড়িয়ে দিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে টোটাল ফ্যাসিলিটিস।
কাতারেরই অপর সেন্টার রাস লাফান শহরে রাস লাফান এলএনজি প্রসেসিং ট্রেনস, পৃথিবীর ব্যবহার করা এলএনজির 20% আসতো এখান থেকে, রাস লাফান এলএনজি প্রসেসিং ট্রেনস থেকে। আর সেই এলএনজির বড় অংশ যেত ইউরোপের বাজারে। ইউরোপের প্রচন্ড শীত থেকে বাঁচার জন্য ইউরোপের বাড়ি ঘর এবং ইউরোপের কলকারখানার সস্তা জ্বালানি হিসেবে এই এলএনজি বিক্রি করতে এতদিন কাতার। আগামী দিনে ইউরোপের কলকারখানার চাকাকে থামিয়ে দেওয়ার জন্য ইরান হামলা চালিয়েছে এই রাস লাফান এলএনজিতে, যাতে করে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারে। আমেরিকায় এবং ইউরোপে জ্বালানির দাম আগামী দিনে 500% বাড়বে, কোনো সন্দেহ নেই। আগামী গোটা পৃথিবী জুড়ে এক ভয়াবহ জ্বালানি সংকট হতে চলেছে। আপনারা দেখুন এই ছবি, আক্রমণ হওয়ার পর এই রাস লাফান এলএনজি সেন্টার দাও দাও করে জ্বলছে। আমরা টাটকা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। সৌদি আরবকেও ছেড়ে কথা বলেনি ইরান। সৌদি আরবের আরামকো পৃথিবীর সর্ববৃহৎ তেল কোম্পানি, সেই তেল কোম্পানির একটা ইউনিট সামরেফ। এই সামরেফ তেল রিফাইনারির মালিকানা শুনলে অবাক হবেন, অর্ধেকটা আরবের, অর্ধেকটা আমেরিকার। আমেরিকায় আরব থেকে মধু সংগ্রহ করছিল। ইরান সেই সামরেফে হামলা চালিয়েছে, যার অর্ধেক মালিকানা আমরা আগেই বললাম এক্সন মোবিল। আমেরিকার এক্সন মোবিল 50% আর আরামকো 50%। আমেরিকার অর্ধেক মালিকানা থাকা সামরেফ এর অবস্থান ছিল দারুণ একটা জায়গায়। অর্থাৎ যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, সেই মুহূর্তে লোহিত সাগর দিয়ে অনায়াসে বিদেশের বাজারে এই তেল রপ্তানি করতে পারত চাইলে আরব। কিন্তু যাতে বিকল্প রাস্তা সৌদি আরব খুলতে না পারে, যদিও এখানে ইয়েমেনের হুথি ছিল, হুথির ভয়ে সৌদি আরব জড়ো হয়েছিল, তারা এই লোহিত সাগরকে ব্যবহার করতে ভয় পাচ্ছিল। এখন আগামীতে যাতে কোনোভাবেই লোহিত সাগরের পথ সৌদি আরব ব্যবহার করতে না পারে, হরমুজ প্রণালী দিয়ে গোটা পৃথিবীকে যাতে ইরান আগামী দিনে শাসন করতে পারে, সেই ব্যবস্থাকে নিশ্চিত করতে আজ এই সামরেফকেই উড়িয়ে দিয়েছে ইরান। কুয়েতের দুটি বৃহৎ রিফাইনারি, যেখানে তেল এবং গ্যাস উভয়ই শোধন করা হতো, সেই দুটি কেন্দ্র মিনা আল আহমাদি এবং মিনা আল আবদুল্লাহ, এই দুটি কেন্দ্রে আক্রমণ করেছে ইরান। ফলে কুয়েতের যে শক্তি ছিল, যে শক্তির বিনিময়ে পশ্চিমী দুনিয়ায় জেটের ব্যবহার করা জ্বালানি, ইউরোপীয় এবং আমেরিকান স্ট্যান্ডার্ড পেট্রোলিয়াম, প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল আমেরিকা এবং ইউরোপের বাজারে বিক্রি করত কুয়েত, সেই জ্বালানি বিক্রি করার রাস্তাকে এবার বন্ধ করে দিল ইরান হামলা চালিয়ে। আপনারা স্ক্রিনে দেখছেন মিনা আল আহমেদের মিসাইল এবং ড্রোন হামলা চালাবার পর দাও দাও করে আগুন জ্বলছে, এর তার আপনারা ধ্বংসের ছবি দেখতে পাচ্ছেন। এতদিন এই দুটি কেন্দ্র থেকে যে প্রতিদিন 4,66,000 করে ক্লিন ফুয়েল ইউরোপ এবং আমেরিকার বাজারে বিক্রি করত কুয়েত, সেই বিক্রি করা বন্ধ হলো। এই যে ছবি দেখছেন, এটা মিনা আল আবদুল্লাহ, কুয়েতের অপর গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি, এটাও ধ্বংস হয়েছে অলরেডি। মিনা আল আবদুল্লাহ থেকেও প্রতিদিনে 4,54,000 ব্যারেল তেল ক্লিন ফুয়েল পশ্চিমী দুনিয়া পেত। ফলে পশ্চিমী দুনিয়াতে আগামী দিনে জ্বালানি নিয়ে যে কাড়াকাড়ি শুরু হবে, পয়সা ফেলেও তেল পাওয়া যাবে না, উড়বে না জেট, যুদ্ধ জাহাজ চলবে না। আগামী দিনে ইউরোপ এবং আমেরিকার জন্য কফিনের শেষ পেরেক পুঁতে দিল ইরান। ইরান বা এই মধ্যপ্রাচ্য, আমেরিকা বা ইউরোপের জন্য কতটা জরুরি, কতটা অপরিহার্য সারা পৃথিবীর বাজারের জন্য। কারণ যদি এই জ্বালানি সাপ্লাই বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু থমকে যাবে। সে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রতিটি ক্ষেত্রে মানুষের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তার ব্যাপক সংকট শুরু হবে গোটা পৃথিবী জুড়ে। আর সেই দিন আজ, অর্থাৎ 19শে মার্চ, গোটা পৃথিবীর জন্য একটা ধ্বংসাত্মক দিন হিসেবে প্রমাণ হয়ে থাকবে আগামী দিনে। ইরান দেখিয়ে দিল তার হাতে শক্তি কতখানি রয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে ভিলেন নাম্বার 1 স্টেট আরব আমিরাত। আরব আমিরাতের হাফসান এবং বাব গ্যাস ফ্যাসিলিটিতে আক্রমণ চালিয়েছে ইরান, ফলে তাতেও ব্যাপক ধ্বংস হয়েছে ইতিমধ্যেই। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সবচাইতে অভিশপ্ত মানুষ। গোটা আমেরিকার অর্থনীতির যে দায়, আমেরিকাতে আগামী দিনে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট আসতে চলেছে জ্বালানির সংকটকে ঘিরেই। ইউরোপের বাজারে একটা
ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ম্যাক্রন তিনি টুইট করছেন দিশেহারা হয়ে। গোটা ইউরোপ, গোটা আমেরিকা এবং পৃথিবী জুড়ে যে কথা শুরু করেছি, শেয়ার মার্কেটে রক্তপ্লাবন চলছে, ব্লাড বাথ চলছে। আগামীকাল গোটা পৃথিবীর নিউজ পেপারে শুধু ত্রাসের ছবি, ভয়ের ছবি দেখতে পাওয়া যাবে। আশা করছি এখন আগামী দিনে প্রতিদিন এই ঘটনায় এখন আলোচনা হবে পৃথিবীর প্রতিটা কাগজে, প্রতিটা মিডিয়া হাউসে, এবং আগামী অন্তত 10 বছর পৃথিবী জুড়ে আজকের এই ঘটনার প্রভাব পড়বে, প্রভাব পড়তে থাকবে। আমাদের প্রত্যেকের জীবন আগামী দিনে আজকের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহ প্রভাব আমাদের জীবনে পড়বে নিশ্চিত করে বলা যায়। আর এর জন্য দায়ী থাকবে আরব রাষ্ট্রের ভ্রান্ত নীতি। আমেরিকা এবং ইসরায়েলের রুটি শোকানোর কাজ যেটা করেছে আরব বিশ্ব এতদিন, তলে তলে জায়নবাদকে আশকারা দেওয়া, প্রশ্রয় দেওয়া এবং আমেরিকার প্রলোভনে পা দিয়ে গোটা আরব দুনিয়াকে বিক্রি করা যে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আর তারই মাসুল গুনতে হবে গোটা পৃথিবীকে আগামী দিনে।